তো নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আমি তোমাদেরকে ক্লাস 12-এর ইকোনমিক্স পড়াবো। বুঝতেই পারছো, এই লকডাউন সিচুয়েশনের পরে অনেক টিচাররা নিজেদের স্টুডেন্টদের পড়াতে চাইছে না, বা স্টুডেন্টদের একটু আর্থিকভাবে একটু অসুবিধা হচ্ছে এই সাবজেক্টটা পড়ার জন্য। স্যারদের একটু ফিজের ব্যাপার আছে। তো এইসব কথা মাথায় রেখে তো আমাদের এই চ্যানেলটি খোলা। তো আজকে আমি তোমাদের ইকোনমিক্স পড়াবো। ইকোনমিক্সের ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার চাহিদা। তো আমরা চলে আসি আমাদের পড়ায়। চাহিদা প্রথমেই বুঝে নিতে হবে চাহিদা ব্যাপারটা কি। চাহিদা, হোয়াট ইজ চাহিদা? চাহিদা হচ্ছে গিয়ে, তুমি সাধারণভাবে চাহিদা কী বোঝো? কোনো একটা দ্রব্য আমি কিনবো বা এই জিনিসটা আমার দরকার, সেটাকে আমি চাহিদা বলি। কিন্তু ইকোনমিক্সের ব্যাপারে চাহিদার ব্যাপারটা একটু আলাদা। চাহিদা একটু অন্যরকমভাবে। কীরকম? শুধু চাহিদায় তোমার চাহিদা থাকলেই হবে না, তোমার তার সঙ্গে সেই চাহিদা পূরণের ক্ষমতা থাকতে হবে। যেমন কি ইকোনমিক্সের ভাষায়, অর্থনীতিতে চাহিদা বলতে ক্রয়ের ইচ্ছা ও ক্রয় ক্ষমতার মিলনকে বোঝায়। অর্থাৎ কি, তোমার কাছে ধরো 50 টাকা আছে, এবার তোমার একটা জিনিস দরকার হয়েছে, সেই জিনিসটার দাম 100 টাকা, কিন্তু সেই জিনিসটা তোমার পছন্দ হয়েছে, তোমার কিনতে হবে, কিন্তু তোমার কাছে টাকা নেই। তোমার চাহিদা আছে, এই জিনিসটা কেনার চাহিদা আছে, কিন্তু তোমার কাছে টাকা নেই। তাহলে হলো না, তোমার চাহিদা সূত্রের মিল খেলো না। ক্রয় ক্ষমতা আছে, তো এই ক্রয় ক্ষমতা নেই তোমার কাছে, কিন্তু তোমার ক্রয় ইচ্ছা আছে। আবার এদিকে এরকমভাবে হতে পারে, ধরো তোমার কাছে টাকা আছে কিন্তু সেই জিনিসটা তোমার কেনার ইচ্ছা নেই। তাহলে কী হলো, তুমি জিনিসটা কিনবে না, তোমার জিনিসের চাহিদা নেই যেহেতু, কিন্তু তোমার কাছে টাকা আছে। তো অর্থাৎ চাহিদা বলতে সেই জিনিসকে বোঝায় যার পিছনে তোমার ইচ্ছা আছে যেটা কেনার, এবং টাকাও থাকবে তোমার কাছে। ঠিক আছে, বোঝা গেল চাহিদা। এখানে না, যা চ্যাপ্টারে বইয়ে যা আছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব, আস্তে আস্তে একের পর একে আসছি। প্রথমে বোঝা গেল আমাদের চাহিদা। এবার বুঝতে হবে চাহিদা কী কী বিষয়ের উপর নির্ভর করে। তো চাহিদা কিছু জিনিস আছে তো যার উপর নির্ভর করবে, সেই জিনিসগুলো কী হয়। একটা হচ্ছে গিয়ে, এক সেকেন্ড, দ্রব্যের দাম। দ্রব্যের দাম কীরকম হচ্ছে, ধরো দাম বেশি তো লোকে সেটা কম পরিমাণে কিনবে। এখন সোনা কি সবাই কেনে? সবাই প্রচুর পরিমাণে কেনে সোনা। সোনা এত দাম, তাই জন্য যে দ্রব্যের দাম বেশি সেটা সবাই স্বাভাবিকভাবেই কম কিনবে। তো কী বলেছে এখানে, কোনো দ্রব্যের চাহিদা উক্ত দ্রব্যের দামের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্বাভাবিকভাবে দাম বেশি হলে সেটা কম কিনবে লোকে, আর দাম কম হলে সেটা বেশি পরিমাণে কিনতে পছন্দ করবে। ব্যক্তির আয়, দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তির আয়। এবার একটা মানুষের কাছে, তার কাছে অর্থ আছে, তো সে যখন তার কাছে আয় বেশি, সে বেশি পরিমাণে কিনবে, আর যখন আয় কম তখন সেটা কম পরিমাণে কিনবে স্বাভাবিকভাবে। তো এখানে কী বলেছে, কোনো দ্রব্যের চাহিদা উক্ত ব্যক্তির আয়ের সাথে সমানুপাতে নির্ভর করে। সেটাই, আয় বাড়লে সে জিনিসটা বেশি পরিমাণে কিনবে, আর আয় কমলে কম পরিমাণে কিনবে। 3 নম্বর বলছে সংশ্লিষ্ট দ্রব্যের দাম। এটা হচ্ছে, ধরো আমি চা আর কফির কথা বলছি। এখন ধরো হুট করে কফির দাম খুব বেড়ে গেল, তো যে মানুষগুলো আগে কফি খেত বা কিনতো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না যে সেই অত দাম দিয়ে কফিটা কেনার, কিন্তু তো কফির পরিপূরক দ্রব্য তো আছে চা, তো তখন তারা চা কিনবে। ব্যাপারটাকে কী কারণে হচ্ছে দেখো, বলছে ব্যক্তিগত চাহিদা সংশ্লিষ্ট দ্রব্যের দাম, মানে পরিপূরক দ্রব্যের দামের উপর নির্ভর করে। তো চা কফির দাম যেখানে বেড়ে গেছে, তো সেখানে মানুষ বেশি করে চা কিনতে চাইবে। তাই জন্য দাম, অন্য দ্রব্যটি, সেই দ্রব্যটি পরিপূরক দ্রব্যের যদি দাম বেড়ে যায়, তাহলে সেই দ্রব্যটির চাহিদা কমে যাবে, তার সাবস্টিটিউট যে দ্রব্যটি আছে সেটা পরিমাণ বাড়িয়ে দেবে মানুষে, সেটাই। এবার ফোর্থে কী আছে, রুচি ও পছন্দ। তো রুচি, একটা মানুষের তো নিজের তো কিছু ইচ্ছা থাকে না, তো তার যদি দ্রব্যটা কেনার দাম বেশি থাক বা কম থাক, তার লোকটার আয় বেশি আছে বা কম আছে সেটা বাদ দিলাম, লোকটার ইচ্ছা আছে কিনা দ্রব্যটি কেনার, রুচি, তার ইচ্ছা আছে যে হ্যাঁ কিনবো, তবেই তো সে কিনবে দ্রব্যটা। আর ইচ্ছা নেই, কিনবো না, তো কিনলো না। এই কটা জিনিস হচ্ছে কি দ্রব্যের
চাহিদা নির্ভর করে এই কটা জিনিসের উপর: দ্রব্যের দাম, ব্যক্তির আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম ও রুচি ও পছন্দ। তো পরেরটায় আসা যাক, আশা করি বোঝা গেল। আচ্ছা, এখানে দেখো কোনো দ্রব্যের বাজার চাহিদা কী কী বিষয়ের উপর নির্ভর করে। আগেরটা বলেছিলাম একটা দ্রব্যের শুধু নর্মাল চাহিদা কিসের উপর নির্ভর করে, এখানে বাজার চাহিদা। এখানে বাজার চাহিদা মানে অর্থনীতি একটা সমগ্র মার্কেটকে বুঝিয়েছে। একটা বাজার স্বাভাবিকভাবে বুঝতে পারছো, বাজারে অনেক ক্রেতা থাকে, অনেক বিক্রেতা থাকে, তো সেটাই বলছে। ক্রেতার সংখ্যা বাজারে ক্রেতার সংখ্যার উপর নির্ভর করে। কোনো বাজার চাহিদা বাজারে ক্রেতার চাহিদার উপর নির্ভর করে। যেমন কি, ক্রেতার সংখ্যা যদি বেশি থাকে, তবে ধরো 100টা ক্রেতা আছে বাজারে, 100 জন একটা দ্রব্য কিনতে চায়, তখন যে পরিমাণ চাহিদা হবে, তো বাজারে যদি 1000 জন ক্রেতা থাকে, তাহলে দ্রব্যের চাহিদাটা আরও বাড়বে। সেরকমই আবার ক্রেতার সংখ্যা যদি কম থাকে, তাহলে দ্রব্যের চাহিদা কমবে, স্বাভাবিক। জনসংখ্যা, এবার এমন তো নয় বাজারে যতজন মানুষ আছে সবাই একই পরিমাণ দ্রব্য কিনবে, একই দ্রব্য কিনবে। প্রচুর লোক থাকে, তো তাদের সংখ্যা বাড়লেই তো ওই ক্রেতাদের সংখ্যাও তো বাড়বে, স্বাভাবিক। তৃতীয় আছে জনসংখ্যার গঠন। এখন এখানে বুঝতে হবে কী বলেছে। কোনো কোনো দ্রব্যের বাজার চাহিদা আবার জনসংখ্যার গঠনের উপর নির্ভর করে। যেমন শিশু খাদ্যের চাহিদা শিশুর সংখ্যার উপর নির্ভর করে, স্বাভাবিকভাবে বোঝো। কোনো বাজারে নিশ্চয়ই তো সবই ধরো অ্যাভারেজে, কেউ তো সবাই ধরো 20 বছরের ছেলেরাই তো বাজারে যায় না, বা 10 বছরের ছেলেরাই বাজারে যায় না। সব 1 থেকে মানে 10 থেকে শুরু করে আপ টু যতদিন বাঁচে সবাই তো মোটামুটি সব বয়সেরই লোকেরাই বাজারে গিয়ে থাকে। এখন যে ছেলেটা বয়স 10 বছর, সে নিশ্চয়ই 25-30 বছরের মানুষের জামা কাপড় কিনবে না, বা তার পছন্দের খাবার দাবার কিছু কিনবে না। তাই জন্য জনসংখ্যার পরিমাণ কীরকম, সেই লোকটা গঠনটা কীরকম, সেই লোকটা বয়স্ক বা কম বয়সী, সে বয়স্ক হলে তাদের পছন্দের মতো জিনিস কিনবে, কম বয়স হলে সে তার পছন্দের মতো জিনিস কিনবে। সেই জন্য বলেছে জনসংখ্যার গঠন। ঠিক আছে, এবার আসি চাহিদার সূত্র। চাহিদার সূত্র কি বলেছে পড়ে নিয়ে আগে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায়, অন্যান্য অবস্থা কি ওই পড়েছিলাম না আগের টাই পড়েছিলাম না, যে পিওয়াই মানে সংশ্লিষ্ট দ্রব্যের দাম, এম মানে ক্রেতার আয়, টি মানে হচ্ছে ক্রেতার রুচি পছন্দ, তো সেগুলোই বলেছে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় মানে হচ্ছে গিয়ে ক্রেতার আয়, ক্রেতার রুচি, অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম, এগুলো হচ্ছে স্থির, এগুলোকে কনস্ট্যান্ট ধরে নেব। নিয়ে কোনো দ্রব্যের দাম বাড়লে, একমাত্র PX বাড়লে তার চাহিদা কমবে, এবং দাম কমলে চাহিদা বাড়বে। অর্থাৎ দামের সঙ্গে চাহিদার ব্যস্তানুপাত সম্পর্ক দেখা যায়। ব্যাপারটা কীরকম ছবির মাধ্যমে দেখি। এখানে দ্রব্যের দাম, আর এখানে চাহিদার পরিমাণ। চাহিদা রেখাটা এরকম হবে। এবার দেখো দ্রব্যের দাম যখন এখানে ধরলাম P1, চাহিদা হবে এখানে D1। এবার ধরো দাম কমে P2-তে আসলো, তো চাহিদা কোথায় আসলো, চাহিদা বেড়ে গেল, চাহিদা বেড়ে D2-তে আসলো। অর্থাৎ কি দেখা গেল, দ্রব্যের দাম যখন কমছে অর্থাৎ দ্রব্যের দাম যখন কমছে, তখন দেখো চাহিদা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। দ্রব্যের দাম যখন বাড়ছে, P1-এ আছে, দেখো চাহিদা আরও কমে যাচ্ছে। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। এটাই হচ্ছে চাহিদার সূত্র।
চাহিদার নিয়ম। অর্থাৎ বোঝা গেল চাহিদার সূত্র কি? দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, আর দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়বে। কিন্তু মাথায় রাখতে হবে অন্যান্য অবস্থা অপরিবর্তিত, অন্যান্য সব কিছু স্থির থাকা দরকার। ক্রেতা আয় একই থাকবে, ক্রেতা রুচি পছন্দ একই থাকবে, অন্যান্য দ্রব্যের দাম সেম থাকবে, তবেই যদি দাম বাড়ে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এবার আমি যেটাই দেখালাম এই আঁকার মাধ্যমে, সেই জিনিসটা এখানে বলেছে, সেই জিনিসটা এই ছবিতে দেখিয়েছে। অর্থাৎ আমাদের এটা জানতে হলো না। আমরা পরের স্লাইডে যাই। এখানে কি বলেছে? চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন? চাহিদা রেখাটা একবার দেখে নিই। চাহিদা রেখাটা কীরকম ছিল? এই ছিল, এটা বাম দিক, এটা বাম দিক, এটা ডান দিক। অর্থাৎ কি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন চাহিদা রেখা, এটা বলেছে। তো আমরা কারণটা দেখে নিই। বলছে প্রথম পয়েন্ট হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম। এখন কোয়েশ্চেন হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা কী? কোনো দ্রব্য দেখবে তুমি বেশি যত ইউজ করবে না, সেই দ্রব্যটার প্রতি তোমার আসক্তি কমে যাবে। অর্থাৎ কি হলো, উদাহরণসহ দেখি। ধরো তোমার খুব জোরে জল তৃষ্ণা পেয়েছে, খুব জোরে পেয়েছে, এবার তুমি বাড়ি এসে সঙ্গে সঙ্গে 1 গ্লাস জল খেয়ে নিলে, মনটা দেখলে ভরলো না, আরেক গ্লাস খাওয়া যাবে। এবার তুমি আরেকটা গ্লাস খেলে, তখন দেখলে বা এবার একটু মনটা ভরলো, ঠিক আছে, কিন্তু তোমার পেয়েছিল প্রচুর জোরে জল তৃষ্ণা পেয়েছিল। এবার তুমি 2 গ্লাস জল খেলে, এরপর ভাবলে কি আরেকটু খাওয়া যাবে, তো আরেকটু খেলে, এইভাবে কি তারপর কি তুমি আর খেতে পারবে না। যতই জোরে খিদে পাক, জল তৃষ্ণাটা যতই জোরে পাক, তুমি তারপর আর খেতে পারবে না। এই ব্যাপারটাই হচ্ছে, মানে কোনো দ্রব্য যত ইউজ করবে তত সেটার প্রতি তোমার আসক্তিটা কমে যাবে। সেই মুহূর্তে জলের তোমার আর খিদা নেই, 2-2.5 গ্লাস জল খাওয়ার পরে আর তুমি খেতে পারছো না, সেটার প্রতি তোমার আসক্তি কমে গেছে। অথবা একটা উদাহরণ দেখো, পুজোয় একটা জামা পেলে, সেই জামাটা তুমি 1 দিন পরলে, 2 দিন পরলে, 5 দিন পরলে, 10 দিন পরার পর আস্তে আস্তে না জামাটা আর তোমার পরতে ইচ্ছা করবে না, সেই একই হয়ে গেছে, আর সেটা পরতে ইচ্ছা করবে না। অর্থাৎ কি তার থেকে তোমার ইচ্ছাটা, সেটার প্রতি তোমার ইচ্ছাটা কমে যাবে অনেক। তাই জন্য এখানে বলেছে অন্যান্য সব কিছু স্থির থাকা অবস্থায় কোনো একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে সেই দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগিতা ক্রমাগত হ্রাস পেতে থাকবে। এই কারণেই অতিরিক্ত এককের জন্য কম দাম দিতে রাজি থাকে। দাম কম হওয়া প্রয়োজন, ব্যাপারটা দেখে নিই ছবির মাধ্যমে। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা পরে আছে, ওটা নিয়ে পরে আলোচনা করবো। এই চ্যাপ্টারে আছে, ওটা আলাদাভাবে একটা আছে, তো এখানে আমি নিয়মগুলো বলে দিচ্ছি। তো ব্যাপারটা বুঝে নাও প্রথমে। কোনো দ্রব্য তুমি ক্রমাগত ভোগ করতে থাকলে সেই দ্রব্য থেকে তোমার আসক্তিটা কমে যাবে স্বাভাবিকভাবেই। তো অর্থাৎ তুমি সেই দ্রব্যটা যদি বেশি পরিমাণে কিনতে চাও, তো দাম তুমি কম পরিমাণে দেবে, তাই না? তাই দাম কম হলে তোমার চাহিদা বাড়বে। সেই দ্রব্যটার যদি দাম কমে, তবেই তো তুমি দ্রব্যটা বেশি পরিমাণে কিনবে। এবং দাম যদি দ্রব্যটার বেড়ে যায়, তোমার দ্রব্যটা বেশি আসক্তি নেই, তা তুমি কিনবে না স্বাভাবিকভাবেই। এই গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আয় প্রভাব, ইনকাম এফেক্ট। ব্যাপারটা কি? কোনো দ্রব্যের ধরো দাম হ্রাস পেয়েছে, দাম কমে গেছে, তো স্বাভাবিকভাবেই তুমি একটা রেগুলার ক্রেতা, ওই দ্রব্যটা রোজ কিনতে, তো তুমি দেখছো দ্রব্যটার দাম কমে গেছে, তার মানে কি তোমার কাছে মনে হচ্ছে দ্রব্যটা যেন আগের থেকে অনেক সস্তা হয়ে গেছে, কিন্তু তা না। সেই ধরো তুমি 50 টাকা দিয়ে দ্রব্যটা কিনতে, দ্রব্যটার দাম 25 টাকা হয়ে গেছে এখন বর্তমানে। তো তুমি কি সেই আগের দামে, তোমার 50 টাকা আগে দ্রব্যটার পিছনে খরচ করতে, সেই দামে তুমি এখন দুটো দ্রব্য পাচ্ছ। তো অর্থাৎ কি দাম কমলো, তো তার মানে তুমি বেশি পরিমাণে কিনতে আগ্রহী হলে, এবার দ্রব্যটা যদি দাম আবার বেড়ে যায়, তুমি সেই দ্রব্যটা আবার কম পরিমাণে কিনবে। অর্থাৎ তোমার কাছে কি মনে হয়েছে যেন না, দ্রব্যটার দামই কমে গেছে, যেন তোমার আয় বেড়ে গেছে, কিন্তু
মেনলি কী হয়েছিল, দ্রব্যটার দাম কমে গেছে। তারপরে কি আছে, পরিবর্ত প্রভাব। এবার হচ্ছে পরিবর্ত প্রভাবে কী আছে ব্যাপারটা বুঝি আগে। কোনো দ্রব্যের ধরো দাম হ্রাস পেল, দ্রব্যটি অবশ্যই কমপ্লিমেন্টারি দ্রব্য হতে হবে। কেন, যেমন একটা ওটার পরিপূরক দ্রব্য থাকতে হবে। ব্যাপারটা কী হচ্ছে, কোনো দ্রব্য ধরো দাম কমলো, দ্রব্যটা হচ্ছে ধরলাম চা ও কফি, তো ধরো চায়ের দাম কমে গেল, ঠিক আছে, তো যারা নর্মাল ক্রেতা তাদের কাছে মনে হবে যে কফির দাম কিন্তু স্থির আছে, তার সত্ত্বেও তার কাছে মনে হবে যে না, যেন কফির দাম বেড়ে গেছে, বাবা হুট করে এত দাম বেড়ে গেল, ধরো তখন কি মনে হবে, না কফি কেনা যাবে না, চাই কিনবো, চাই বেশি পরিমাণে কিনবো, ঠিক আছে, তখন আপনার দেখেই মনে হবে যে না, কফির দাম যেন কত বেড়ে গেছে, বা উল্টোটাও হতে পারে, তো কফির দাম ধরো কমে গেছে, তখন মানুষের কাছে মনে হবে যে এই বাবা চায়ের দাম এত বেড়ে গেছে, প্রায় কফি সমান, এত দাম চায়ের দাম, কিন্তু আলটিমেট কী হয়েছিল, চায়ের দামটা স্থির ছিল কিন্তু কফির দামটা কমে গেছিলো, তাই জন্য লোকের মনে হচ্ছে যে না, চা আর কফির দাম সমান, তাহলে চা তো কেনা যাবে না, তাহলে কফিই কিনি। এইটা একটা কারণ হতে পারে। এই কারণের জন্য দাম ধরো কম হলো, তখন কফি লোক বেশি পরিমাণে কিনতে আগ্রহী হবে, বেশি পরিমাণে কিনবে, তখন কী হবে, দাম কমলো, তো চাহিদা রেখা অনুযায়ী দাম কমলো, তার মানে চাহিদা বাড়বে। আবার ধরো দাম বেড়ে গেল, আবার কফির দাম বেড়ে গেল, তখন লোকের কাছে মনে হবে যে না বাবা, কফি এত দাম হয়ে গেল, না কফি কেনা যাবে না, তো চা কিন্তু স্থির আছে, তখন চায়ের দামে চলে গেল লোকে, তাই হলো। এবার তারপর পয়েন্ট কী আসছে, ক্রেতার সংখ্যার পরিবর্তন। এটা কীরকম, কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে যে সকল ক্রেতা পূর্বে উচ্চ দামে দ্রব্যটি ক্রয় করতে পারছিলেন না, সেটি এখন তারা ভোগ করতে শুরু করে। অর্থাৎ কী হলো, এমন তো কিছু গরিব মানুষ আছে না, কোনো দ্রব্য ধরো তারা কিনতে পারছে না, ভালো ভালো দ্রব্য, ভালো ভালো জিনিস, ধরো একটা ভালো খাবার, তারা দাম ওটা কিনতে পারছে না, ধরো সে একদিন বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি উচ্চ দাম, 150 টাকা প্লেট বিরিয়ানি, তো তাই জন্য সেটা খেতে পারছে না। এবার দ্রব্যটার যখন দাম হ্রাস পেলো, বিরিয়ানির দাম কম হলো, ধরো দাম কমে গিয়ে 80 টাকায় আসলো, তখন তারাও ইচ্ছা করবে এই দাম কমেছে, একটু খেয়ে আসি, একবার খেয়ে আসি, একটু জোগাড় করে টাকা পয়সা জোগাড় করে খেয়ে আসি। অর্থাৎ কি, দাম কম হলে আগে যেসব লোকেরা সেই দ্রব্যটি ভোগ করতে পারছিল না, তারা এখন থেকে সেটা ক্রয় করতে শুরু করে, যেহেতু দাম কমে গেছে তাদের নাগালের মধ্যে এবারে, তাই জন্য কী হলো, দাম কমলো, যার ফলে চাহিদা তার বেড়ে গেল অটোমেটিক্যালি, যে লোকগুলো আগেও খেতে পারছিল না তারা খেতে পাচ্ছে, অর্থাৎ চাহিদা বেড়ে গেল, ঠিক আছে, এই চাহিদা সূত্র কার্যকর হলো এখানে, দাম কমলো, চাহিদা বাড়লো। তো এগুলো ছিল চাহিদা রেখা বাদিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন, এটা হলো নর্মাল চাহিদা রেখা, নর্মাল চাহিদা ছিল, ঠিক আছে। ঠিক এর পরের কোয়েশ্চেনটা কী আছে, চাহিদা রেখার সূত্রের ব্যতিক্রম কোথায় দেখা যায়। তো চাহিদা রেখাটা কীরকম ছিল, বাদিক থেকে ডান দিকে নিম্নগামী, এরকম নর্মালি হতো, দাম এখানে হলে এখানে চাহিদা হতো, দাম এখানে হলে এখানে চাহিদা হতো, দাম এখানে হলে চাহিদা কমে এখানে আসতো, এরকম ছিল নর্মাল চাহিদা রেখা। এবার বলছে চাহিদা রেখার ব্যতিক্রম কোথায় দেখা যায়। ব্যতিক্রম মানে শুরুতেই আমি ছবিটা দেখিয়ে দিই, ব্যতিক্রম মানে শুরুতেই এই চাহিদা দ্রব্যের দাম, চাহিদা রেখার ব্যতিক্রম মানে চাহিদা সূত্র কী ছিল, যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, আর দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়বে। ব্যতিক্রম মানে উল্টোটা হবে, দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়বে, দ্রব্যের দাম কমলে চাহিদা কমবে। অর্থাৎ এই দেখো, দ্রব্যের দাম যখন এখানে, চাহিদা এখানে, দাম বাড়া আছে, চাহিদাও বেশি আছে, বা দাম ধরো কমে গেল, এখানে আসলো, চাহিদাও কমে গেল এখানে, এটা হচ্ছে ব্যতিক্রম। তাই জন্য বলছে চাহিদা সূত্রের ব্যতিক্রম কোথায় দেখা যায়। এবার আমরা আসি এক এক করে। প্রথম বলছে গিফেন দ্রব্য। তো গিফেন দ্রব্যর ব্যাপারটা কি, আয়ারল্যান্ডের মানুষেরা আর যেসব গরিব মানুষেরা আছে, তো তারা না মূলত মাংস আলু খেয়ে বেঁচে থাকে। তো রবার্ট গিফেন, অর্থনীতিবিদ রবার্ট গিফেন, এই জিনিসটা নিয়ে তাদের পরিচালনা শুরু করেন। দেখেন যে কী হয়েছে ব্যাপারটা, তো আলু আর মাংস খেয়ে বেঁচে থাকেন, তো তিনি একদিন লক্ষ্য করলেন যে দেখছে যে আয়ারল্যান্ডের যখন আলুর দাম বেড়ে যাচ্ছে, আলুর দাম যখন বাড়ছে, তখন মানুষেরা আলুর চাহিদা বাড়িয়ে দিচ্ছে,
আরে ব্যাপারটা কি, আলুর দাম বাড়ছে, চাহিদা বেড়ে যাচ্ছে কেন? এ তো চাহিদা সূত্রের পুরো উল্টো জিনিস, পুরো একদম শেষ করে দিয়েছে সব সূত্রের সব কিছু। কেন হলো ব্যাপারটা? তো সেটা দেখতে গিয়ে তিনি লক্ষ্য করলেন, যখন আলু বাড়ছে তাদের কাছে তো একটা সীমিত অর্থ আছে। ধরো তাদের কাছে 100 টাকা আছে খাওয়ার মতো, ডেলি খাওয়ার মতো 100 টাকা আছে। তার মধ্যে তারা 40 টাকার আলু কিনতো, 60 টাকার মাংস কিনতো। মাংস অনেকটা দামি দ্রব্য, তো 60 টাকায় খুব বেশি পরিমাণেই পেতো না নিশ্চয়ই, আর 40 টাকা আলু তার থেকে বেশি পরিমাণে পেতো। এবার ধরো আলুর দাম বেড়ে গেল, আলুর দাম বেড়ে গিয়ে হয়ে গেল 60 টাকা। ওই 40 টাকার পরিমাণের আলু 60 টাকায় দেবে এবারে। তো কী করবে তারা? কি তাহলে 40 টাকার আলু খাবে? তা তো পেট ভরবে না। মাংস তো আর পেট ভরার জন্য নয়, ওই মাংসের দাম বেশি নিশ্চয়ই। তাই জন্য তারা কী করলো, মাংসের ভোগটা একটু কমিয়ে দিল। তাহলে কি, মাংস যে 60 টাকায় খেত তার দেখায় মাংসেরটা 40 টাকায় আনলো। ওই সাশ্রয়কৃত অর্থ 20 টাকা, ওই 20 টাকা আলুর সঙ্গে যোগ করে দিল। মানে 60 টাকার আলু নিত যাতে পেট ভরার জন্য, আলু খেত বেশি পরিমাণে, আর মাংসের ভোগটা অল্প কমিয়ে দিল। এটাই দেখলেন যে আলুর দাম বাড়ার সত্ত্বেও তারা চাহিদা বাড়িয়ে দিয়েছে। এটা প্রথম আয়ারল্যান্ডের অর্থনীতিবিদ রবার্ট গিফেন লক্ষ্য করেন, তাই জন্য তার নাম অনুসারে হয় গিফেন দ্রব্য। এই গিফেন দ্রব্য চাহিদা সূত্রের ব্যতিক্রম আনতে পারে। তৃতীয়টা হচ্ছে গিয়ে ভেবলেন প্রভাব। তো ভেবলেন প্রভাব কি? মার্কিন যুক্তরাষ্ট্রে একজন অর্থনীতিবিদ ছিলেন, তার নাম হচ্ছে ভেবলেন। তো তিনি লক্ষ্য করলেন, তো বড় দেশ, সবাই মোটামুটি ভালো অর্থ কামায়, ইউএসএ। তো তিনি লক্ষ্য করলেন যে যেসব দ্রব্যের দাম বেশি, দাম বৃদ্ধি পাচ্ছে, সেই সব দ্রব্য মানুষেরা কিনতে পছন্দ করছে। তো সেই মানুষদের কাছে মনে হচ্ছে যেন যদি দ্রব্যের দাম বাড়ে, তার মানে মনে হচ্ছে যে ব্যাপারটা খুব ভালো জিনিস। যেমন ধরো ব্র্যান্ডেড জামা, তুমি পাতি দোকান থেকে 200 টাকার একটা শার্ট কিনলে, আর একটা ভালো জায়গার থেকে একটা ভালো কোম্পানির লিকুপারের আমরোর একটা শার্ট কিনলে, তো নিশ্চয়ই দুটোর আকাশ পাতাল তফাৎ। দেখতে ধরো একই হলো দুটো, কিন্তু আকাশ পাতাল তফাৎ। একটু ব্র্যান্ডেড জিনিসপাতি, একটু দেখছে যে জিনিসটার দাম বেশি, তার মানে তার কাছে দ্রব্যটাই ভালো। তো এই ব্যাপারটা কী হচ্ছে, দ্রব্যের দাম বাড়ছে কিন্তু দ্রব্যের চাহিদাও বাড়ছে। দ্রব্যের যখন দাম কমছে, লোকে কিনতে চাইছে না, না এ কম দামি জিনিস, এ ভালো হবে না। তাই জন্য চাহিদা সূত্রে এটা বিধি ভাঙছে, চাহিদা সূত্রের নিয়মটা ভাঙছে। দাম বৃদ্ধি হচ্ছে, চাহিদাও বৃদ্ধি হচ্ছে, দাম কমছে, চাহিদাও কমছে। তাই এটাকে ভেবলেনের নাম অনুসারে ভেবলেন প্রভাব বলা হয়। উদাহরণ বলেছি, ব্র্যান্ডেড যুক্ত পোশাক, জামা প্যান্ট, সব দামি দামি জামা প্যান্ট। এই কি স্বাতন্ত্র্যমূলক আচরণ বা স্নব এফেক্ট। দেখবে প্রত্যেকটা জায়গায় কিছু এরকম মানুষেরা থাকে যারা বাকিদের থেকে একটু হাইফাই হতে থাকে। টাকা পয়সা নিশ্চয়ই আছে, কিন্তু বাকিদের থেকে বড় জাহির করে সব সময়। তখন কি হয়, তারা সব সময় ভালো জিনিসটাই কেনে, দামি কেনে, দামি পরে লোককে দেখায় যে হ্যাঁ আমার এই আছে ওই আছে ওই আছে দেখায়। তখন কী হয়, সে ধরো একটা দামি জিনিস পরতো বা দামি খাবার খেত, সেই জিনিসটার দাম অটোমেটিক্যালি কমে গেল। ঠিক আছে, দাম কমে গেল। তখন অন্যান্য লোকেরাও যারা ওই জিনিসটা কিনতে পারতো না, তারা কিনছে। এবার ওই আড়ম্বরপূর্ণ ব্যক্তি দেখছে, এ বাবা সবাই কিনছে, তাহলে লোকাল সবার মধ্যে সবার আমার স্ট্যাটাস একই, সবাই যা ইউজ করছে তা আমিও ইউজ করব। সেক্ষেত্রে কী হলো, দ্রব্যের দামটা হ্রাস পেলো, কিন্তু ওই লোকটাও কিনলো না ব্যাপারটা, তার মানে চাহিদাটাও হ্রাস পেলো। এটাও স্বাভাবিকভাবেই চাহিদা সূত্রের ব্যতিক্রম হচ্ছে। লোকটার কাছে মনে হয়েছে যে না, সবাই যখন দ্রব্যটা কিনছে তাহলে আমি কেন কিনবো, আমি তো সবার থেকে একটু আলাদা, আমি একটু হাইফাই মানুষ, আমি একটু উপর লেভেলের মানুষ, তাহলে আমি কেন কিনতে যাবো, ওরা কিনুক, আমি কিনবো না, আমি এর থেকেও ভালো জিনিস কিনবো। তাই দ্রব্যটার দাম কমলো কিন্তু চাহিদাটাও কমলো। এটা হচ্ছিল স্বাতন্ত্র্যমূলক আচরণ বা স্নব এফেক্ট। এরপরে আছে আড়ম্বরপূর্ণ ভোগ বা আভিজাত্যপূর্ণ ভোগ। এটাও প্রায় একই রকমের। দেখো কি বলছি, ধরো দামি জিনিস, দামি গাড়ি, জ্যাগুয়ার ভালো গাড়ি, দামি গাড়ি, বিএমডাব্লিউ, মার্সিডিস, তারপর দামি হিরে, সোনা গয়না, এগুলো কিছু কিছু মানুষেরা আছে দেখবে এগুলো কিনতে চায়, এগুলো সবসময় এগুলো নিয়ে মানে এটাও সেই এলাকার মধ্যে বা নিজের মধ্যে একটা নিজেকে জাহির করতে চায়, আমি এত বড়লোক, আমার কাছে এই আছে ওই আছে, দেখো আমি দামি গাড়ি কিনছি, দামি একটা হিরে পরছি, হাতে বড় আইফোনের ফোন। তো তাদের কাছে কি হয়, এই জিনিসগুলোই সমাজে তাদেরকে উচ্চ মনে করে,
আমার কাছেই আছে, লোকে হা করে তাকিয়ে থাকে যখন সে যায়, তো তাদের কাছে এটাই হচ্ছে জীবন সব কিছু। তো যার ফলে এই দামি জিনিসপাতির যখন দামগুলো কমে যায়, তো তাদের কাছে মনে হয় যে না, এ জিনিস আর কিনবো না, দাম কমে গেছে আমার সমাজে, আমার সোসাইটিতে আমি হাই ফাই লোক, আমি দাম কমে গেছে, দাম কম দাম দিয়ে কেন কিনতে হবে? তাই লোকে বলে ও দাম কমে গেছে, এইভাবে দাম কিনে নিজেকে জাহির করে। কিন্তু না, আলটিমেট কী হয়, তার কাছে ওই চাহিদাটা কমে যায়। সে তখন মনে করে যে আমি আর একটু দামি গাড়ি কিনবো, নতুন আর কোনো ভার্সন বেরাক, নতুন কোনো মডেল বেরাক, দামি মডেল বেরাক, সেটা কিনবো। তখন কি হয়, দাম কমলো, তার সত্ত্বেও চাহিদাটা হ্রাস পেলো। আর এরপরে কি, নতুন কোনো গাড়ি আসলো, ব্র্যান্ডেড আবার নতুন কোনো গাড়ি আসলো, তখন তারা সেটা কিনতে যাবে, তখন সেটার দাম বেশি, তা সত্ত্বেও তারা সেটা কিনবে কেন? তাদের এলাকার মধ্যে নিজেকে টপ দেখাতে হবে। তাই জন্য এটাও চাহিদা সূত্রের বিধি লঙ্ঘন করছে। তাই জন্য নেক্সট চলে আসি, ওই একই জিনিস দুবার লিখে ফেলেছি, সরি ভুল করে ওই পয়েন্টটা। তো নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যাশা। তো এটা একটা বাস্তব উদাহরণ দিই। আমাদের যখন লকডাউন শুরু হয়, সবাই এদিকে ওদিকে দৌড়ালে, সব দোকানে গিয়ে দেখবে কোনো দোকানে চাল নেই, চালের বস্তা নেই, সব চাল ফাল কিনে বাড়িতে সঞ্চয় করে রেখেছে। যার ফলে ওই দোকানদাররাও সব লাভ উঠিয়েছে। তখন তারা বলেছে যে চাল ফাল আর আসবে না, এবার দিয়ে আসবে না, তো যে কটা আছে এ কটাই আছে। তো তারা তখন ওগুলো দাম বাড়িয়ে দিয়েছিল, দাম ফাম বেশি করে বিক্রি করেছে, কিন্তু লোকে সেগুলোই কিনে নিয়েছে। কেন? লোকে তখন চিন্তা ভাবনা করেছে যে ভবিষ্যতে যদি এরকম লকডাউন হচ্ছে না, কাজবাজ হচ্ছে না, গাড়ি ফাড়ি আসবে না, চাল ফাল আসবে না, উৎপাদন হচ্ছে না, তখন তাদের মনে একটাই কোশ্চেন জেগেছে যে এরপরে যদি কিছু না আসে তখন তাহলে কী করবো, তখন খাবো কি? তাই জন্য তারা দোকানদাররা তখন ইজিলি দাম বাড়িয়ে দিয়েছিলো, সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে, তার সত্ত্বেও তারা কিনেছে। কেন? এই ভেবে যে ভবিষ্যতে যদি না আসে বা ভবিষ্যতে যদি আরও দাম বাড়ে, সেই জন্য তারা তখন বেশি পরিমাণে কিনে রেখেছিলো, ফলে দাম বাড়লো, তার ফলেও তারা বেশি পরিমাণে কিনেছে। তো যার ফলে চাহিদা সূত্রের বিধি লঙ্ঘন করেছে। এটা স্বাভাবিকভাবে দেখা যায় যুদ্ধ পরিস্থিতিতে বা দুর্ভিক্ষতে, আমাদের এরকম একটা যা যাই হোক, এর মধ্যে এইসব উদাহরণগুলো এই ভবিষ্যৎ সম্পর্কে দাম প্রত্যাশা এটা দেওয়া যায়। তো নেক্সট আসি শেয়ার বাজার ও ফাটকা কারবার। শেয়ার বাজার ব্যাপারটা হলো কি, শেয়ার বাজারে দেখবে যে দ্রব্যগুলি, মানে যে কোম্পানিগুলির শেয়ার খুব দামি, ভালো অনেক টাকা শেয়ার আছে, লোকে দেখবে সেই কোম্পানিতে ইনভেস্ট করতে যায়। কেন? আছে দাম বেশি আছে, তার মানে এর প্রফিটও ভালো দেবে আমাকে, দাম বেশি আছে প্রফিটও বেশি দেবে, এ সহজে মার খাবে না, অনেক ব্যাপার আছে শেয়ার বাজারে, অনেক নিয়মবিধি আছে। তো শেয়ার বাজারে কী হয়, যে শেয়ারটা কোম্পানির শেয়ারের দাম বেশি, সেখানে লোকে বেশি ইনভেস্ট করতে যায়, দাম বেশি তার সত্ত্বেও সেখানে লোকে ইনভেস্ট করছে। আর দাম কম হলে তাদের কাছে মনে হয় ভালো নয়, ভুলভাল, বেকারে কয়েকদিন পরে ডাউন হয়ে যাবে, আস্তে আস্তে একেতেই দাম কম শেয়ারের, এরপর আরও দাম কমে গিয়ে কোম্পানি বন্ধ হয়ে যাবে শেয়ারের, তো আমার টাকাটা জলে যাবে। তাই জন্য দাম বেশি থাকা সত্ত্বেও লোকে সেটার উপর ইনভেস্ট করছে, দাম কম হলে লোকে সেটা ইনভেস্ট করছে না। তাই জন্য এখানেও চাহিদা রেখার ব্যতিক্রম দেখা দিচ্ছে, যার ফলে চাহিদা রেখা ডান দিক থেকে বাঁ দিকে নিম্নমুখী। এ দেখো ছবি, দেখো চাহিদা রেখা যেটা এঁকেছিলাম সেটাই আছে। তো হলো, এবার নেক্সট আসবো, আশা করি বোঝা গেছে, কিছু কিছু বোঝা গেছে। নেক্সট আসবো চাহিদা তালিকা কাকে বলে, ডিম্যান্ড লিস্ট। তো চাহিদার তালিকা ব্যাপারটা কি? তো বাজার চাহিদা তালিকা হচ্ছে গিয়ে বিভিন্ন কাল্পনিক দামে, দামটা সে যা খুশি হতে পারে, সেই দামে কোনো ব্যক্তি, মানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কী পরিমাণে দ্রব্য কিনবে, দাম বেশি হলে কী পরিমাণে কিনবে, দাম কম হলে কী পরিমাণে কিনবে, এই ব্যাপারটাকে যখন তালিকা, একটা লিস্টের মাধ্যমে দেখানো হয়, তখন সেটাকে বলে চাহিদা তালিকা। এই চাহিদা তালিকা দু প্রকার হয়, একটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা তালিকা, একটা হচ্ছে বাজার চাহিদা তালিকা। প্রথমে হচ্ছে ব্যক্তিগত বাজার চাহিদা তালিকা, পড়ি কী ব্যাপারটা বলছে। কোনো দ্রব্যের বিভিন্ন কাল্পনিক দামে কোনো ব্যক্তি ওই দ্রব্য যে পরিমাণে কিনতে চায়, সে তাকে বলে সেই চাহিদার পরিমাণগুলিকে একটি তালিকার মাধ্যমে প্রকাশ করলে তাকে ব্যক্তিগত চাহিদা তালিকা বলে। এখন দেখি ব্যাপারটা।
এদিকে দাম লিখলাম, এখানে পরিমাণ। কি লেখা, হাতে লেখা বিচ্ছিরি হচ্ছে। এবার ধরলাম দাম যখন 2 টাকা, 3 টাকা, 4 টাকা ধরলাম। এবার ধরো 2 টাকা যখন আছে, দাম যখন 2 টাকা, তখন স্বাভাবিকভাবে চাহিদা সূত্র নিয়ে করে তখন লোকে ধরো 50 কিলো জিনিসটা কিনতে চায়, 50 পিস কিনতে চায়। যেমন দাম যখন 3 টাকা, দাম বেড়েছে, তার মানে চাহিদা কমবে। তো স্বাভাবিকভাবে সে 40, দাম যখন 3 টাকা তখন 40 কিনতে চায়। দাম যখন 4 টাকা, তখন সে আরও চাহিদা কমবে, এরকম 35 টাকা কিনতে চায়। হলো এই ব্যাপারগুলো চাহিদা, এগুলো হচ্ছে ব্যক্তিগত চাহিদা তালিকা। একটা নর্মাল ব্যক্তির চাহিদা, যখন তার কাছে কি দাম যখন বাড়বে তো চাহিদা কমবে, দাম যখন কমবে চাহিদা বাড়বে। এই ব্যাপারটাকে এই লিস্টের মাধ্যমে যখন আমি প্রকাশ করলাম, সেই ব্যাপারটা হচ্ছে চাহিদা তালিকা। এটা যে কোনো একটা ব্যক্তির আছে, তাই জন্য ব্যক্তিগত চাহিদা তালিকা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যক্তির সাধারণ চাহিদা তালিকা। নেক্সট আসি বাজার চাহিদা তালিকা। তো বাজার চাহিদা তালিকা কি? প্রথমে এটা কি ছিল? ব্যক্তিগত চাহিদা তালিকা। ব্যক্তিগত মানে তার একান্ত, তার সে একা, সে দ্রব্যটি একা কিনবে। এখন বাজার মানে কি? বাজারে অনেক লোক থাকে, অনেক ক্রেতা থাকে, তো সবাই মিলে যেটা কিনবে। ব্যক্তিগত, দুটো পার্থক্যটা এখানেই যে ব্যক্তিগত চাহিদা তালিকায় তিনি একাই, কোনো ব্যক্তি একা সেই ব্যাপারটা কিনবে, দ্রব্যটা কিনবে। আর বাজারে কি? বাজারে যেহেতু অনেক লোক থাকে, তো অনেক লোক মিলে যেটা কিনবে। তো সেই সংজ্ঞা একই আছে। ভিন্ন কাল্পনিক দামে বাজারে সমস্ত ক্রেতা মিলে কোনো দ্রব্যের যে পরিমাণ কিনতে ইচ্ছুক থাকে, তা একটি তালিকার মাধ্যমে প্রকাশ করলে তাকে বাজার চাহিদা তালিকা বলে। সেম দাম একই রইল। এটা করার আগে আমাদের ধরে নিতে হবে যে প্রত্যেকটা ব্যক্তি, ধরো বাজারে 100 জন ক্রেতা আছে, 100 জন ক্রেতা আছে, তার আগে প্রত্যেকজন ক্রেতাই সম পরিমাণ দ্রব্য, সম দামে সম পরিমাণ দ্রব্য কিনতে চায়। এই দুটো প্রথম ব্যক্তি 2 টাকায় যত পরিমাণে দ্রব্যটি কিনতে চায়, অমুক ব্যক্তিও তত পরিমাণেই কিনতে চায়। ঠিক আছে, তবে ব্যাপারটা ক্যালকুলেশনে ইজি হবে বা বুঝতে সোজা হবে। ধরে নিই আবার দাম, এখানে চাহিদা, ঠিক আছে। দাম যখন 3 টাকা, আমাদের ব্যক্তিগত চাহিদা তালিকায় কী ছিল? দাম যখন 3 টাকা, তখন চাহিদা ছিল 50 কিলোগ্রাম ছিল চাহিদা। ঠিক আছে, কিন্তু এখানে কি? এখানে ব্যক্তি কজন আছে? ব্যক্তি হচ্ছে গিয়ে 100 জন ধরেছি, বাজারে 100 জন লোক আছে। তো অতএব কী হবে? দাম যখন 3 টাকা, তখন মানে 100 জন ব্যক্তিরাই কিনবে, তো 50 × 100 = 5000 টাকা। দাম যখন 4 টাকা, তখন আমরা ওখানে কী ধরেছিলাম? 3 টাকা ধরেছিলাম, এই 30 কিলোগ্রাম ধরেছিলাম। তো 30 × 100, যেহেতু 100 জন লোক আছে, 3000 টাকা। যেহেতু 100 জন লোক আছে, তাই ব্যক্তিগত বাজার চাহিদা তালিকায় তারা সবাই মিলে 3000 টাকা ইনভেস্টমেন্ট করতে চাইবে। এবার দাম যখন বেড়ে আসলো 5 টাকা, তখন তারা কী করবে? ওখানে 25 থাকলে সেটা × 100। তো সাধারণ ব্যাপার যে বাজারে যতজন লোক থাকবে, তাদের সমস্তটা মিলিয়ে যে তালিকা তৈরি হবে, সেটা হচ্ছে কি? বাজার চাহিদা তালিকা। আর ব্যক্তিগত একটা নর্মাল লোক যে পরিমাণে কিনতে চাইবে, সেটা হচ্ছে কি? তার নিজস্ব চাহিদা তালিকা। এই চাহিদা তালিকা 2 প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত, একটা হচ্ছে বাজারগত। তো আজকে মোটামুটি এই অবধি থাক। এরপরেও পরের ক্লাসে আরও কিছু আছে। হাফটা প্রায় হয়েছে, আরও হাফটা বাকি আছে, তো পরের ক্লাসে সেটা দেখা যাবে। তো এই অবধি স্টার্ট করি, আজকে স্টপ।